নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব চলছে। ভোট দিন, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন। দেশের গণতন্ত্রের ভিতকে আরো মজবুত করার এই প্রক্রিয়ায় সগর্বে অংশগ্রহণ করুন সব ভোটারদের কাছে জি 24 ঘন্টার আবেদন। বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপকে বাধা, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। এলাকায় ইট বৃষ্টি। আহত দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন জওয়ান। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে এলাকায় দেখে গো ব্যাক স্লোগান জোড়াফুল শিবিরের। পাল্টা তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুরে উত্তেজনা। দিলীপের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পাল্টা দিলীপ ঘোষকে ঘিরে জয় বাংলা স্লোগান। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ দিলীপ ঘোষের। এ ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আমি তো জুতিয়া লম্বা করে দেবো এক্ষুনি ওর সামনে। মজা দেখছেন এখানে মারপিট করছে। এই তোর বাড়ি কোথায় রে? বাড়ি কোথায়? জিন্দাবাদ। এই বিশাল ব্যানার্জি জিন্দাবাদ। বাড়ি কোথায়? মমতা ব্যানার্জি জিন্দাবাদ। খেলবেন না, খেলবেন না আমার বাড়ি। খেলবেন না, বলছি জুতিয়া লম্বা করে খেলবেন না। কোন শালা তোমরা খেলবেন না? কি আছে ভাই? আমার এজেন্টকে কে মেরেছে? এজেন্টকে কে মেরেছে? আমার এজেন্টকে কে মেরেছে? চক্রবর্তী, মৌমিতা, কিভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? মৌমিতা, শুনতে পাচ্ছ? এই একটা ছাগল দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন আগে। দিলীপ ঘোষ দূর হটো। দিলীপ ঘোষকে চাই না, দিলীপ ঘোষকে চাই না, দিলীপ ঘোষকে চাই না। আসতে পারেন তো উনি ক্যান্ডিডেট। বিজেপির গুন্ডা, বিজেপির গুন্ডা। আমি তো জুতিয়া লম্বা করে দেবো এক্ষুনি ওর সামনে। মমতা ব্যানার্জি মজা দেখছেন এখানে মারপিট করছে। এই তোর বাড়ি কোথায় রে? মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই বিশাল ব্যানার্জি জিন্দাবাদ। বাড়ি কোথায়? মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মৌমিতা, কি করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো এবং যে ব্যক্তিকে দেখা যাচ্ছে যে ক্রমাগত দিলীপ ঘোষ তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছিলেন, তারই বা কি পরিচয় জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে মন্তেশ্বরের এই ধুবড়ি অঞ্চল থেকে সকালবেলা থেকেই দিলীপ ঘোষ তিনি অভিযোগ করছিলেন যে সেখানে বিজেপির কোনো বুথ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। অভিযোগ পেয়ে একটি বুথে যান এবং সেখানে বিজেপির বুথ এজেন্টকে দিলীপ ঘোষ প্রথমে বসান। তারপর ওই অঞ্চল থেকে, ওই বুথ থেকে বেরিয়ে তিনি যখন ধুবড়ি বাজার দিয়ে রাস্তা বেরোচ্ছেন, সেই সময় দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান উঠতে থাকেন এবং দিলীপ ঘোষ তিনি গাড়ি থেকে নেমে পাল্টা তেড়ে যান তাদের দিকে এবং যারা সেখানে জমায়েত করেছিলেন তারা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক বলেই আমরা স্থানীয় সূত্রে জানতে পারছেন এবং তারা নিজেরাও জানিয়েছেন। তাদের কয়েকজনের পরনে খেলা হবে লেখা গেঞ্জিও ছিল। তাদের সঙ্গে দিলীপ ঘোষ বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং দেখা যায় একটা সময় হাতাহাতিও শুরু হয়ে যায় এবং পরিস্থিতি এমন অবস্থাতেই চলে যায় গাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বসে পড়েন, কেউ কেউ শুয়ে পড়েন যে দিলীপ ঘোষকে ওই এলাকা থেকে বেরোতে দেওয়া হবে না, কারণ তিনি অশান্ত করেছেন। দিলীপ ঘোষ পাল্টা তাদেরকে মনে করেন, পাল্টা তাদের দিকে তেতে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে রীতিমতো বেগ পেতে হয়। ঘটনাকে কেন্দ্র করে ঘটনা এমন জায়গায় পৌঁছায় যে দিলীপ ঘোষের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তারাও পাল্টা তেড়ে যান বিক্ষোভকারীদের দিকে এবং সব দিকে যে পরিস্থিতি তৈরি হয় তারপরেই দিলীপ ঘোষ যখন রওনা দেওয়ার চেষ্টা করছেন, তারপর দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে গাড়ি ভাঙচুর করা শুরু হয়। ঘটনায় দিলীপ ঘোষের টেলকারের একটি গাড়ি, সেই গাড়ির একটি অংশ ভেঙেছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন অফিসার তারা জখম হয়েছেন এবং সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর হয়েছে। মৌমিতা, প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশের উপস্থিতি ছিল, তারপরেও কি করে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটলো? পুলিশের ভূমিকা কি ছিল? দেখো, যে সংখ্যায় পুলিশ ছিল সেই সংখ্যা কিন্তু যথেষ্ট নয়। এমন পর্যায়ে চলে যায় 2-3 জন পুলিশ তারা চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় যান যাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ সরাসরি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন যে তারা গোটা ঘটনাটা তাদের সামনে হতে দেখেছেন এবং এই বিষয়ে বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছেন। কমিশনে নির্দিষ্ট করে তারা অভিযোগ জানিয়েছেন যে পুলিশ ওই সময় ওই অঞ্চলে দায়িত্বে থাকা পুলিশের ভূমিকা সঠিক নয়, কারণ সকাল থেকেই বিজেপি ওই জায়গায় উত্তেজনা ছড়ানো, বুথ আটকানো,
পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করে আসছিলেন, কিন্তু নির্দিষ্ট করে সকাল থেকে অভিযোগ করার পরেও কোনো কাজ হয়নি, দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। এবং যে পরিস্থিতি আজকে মন্তেশ্বরে হয়েছে, দেখলাম যে দিলীপ ঘোষকে লক্ষ্য করে ক্রমাগত স্লোগান এবং যাতে পাল্টা তার দিকে তেড়ে যান দিলীপ ঘোষও, এবং এরপরই বচসার সূত্রপাত হয় এবং এরপর ইট বৃষ্টি হয়। দিলীপ ঘোষের একটি টেল কার, তার কাঁচ ভাঙা হয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীরা তারাও নিষ্কৃতি পাননি এবং বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তারা জখম হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। কি হলো? মেরে আমার এজেন্টকে মুখ ফাটিয়ে দিয়েছে, বসতে দেয়নি, মেরে মুখ ফাটিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে এখানে। এই একটা ছাগল দিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন আগে। আপনার পর দিলীপ ঘোষ তিনি কি বলেছেন? এখানকার আমাদের যে এজেন্ট, তিনি 5:20 এখানে এসেছিলেন। ভোট কর্মীরা ভিতরে ছিলেন, তালা ছিল বাইরে, উনি কাউকে পাননি। তখন টিএমসির লোকেরা তাকে এখান থেকে রীতিমতো জোর করে বার করে দেয়, কারণ এখানে অন্য কোনো এজেন্ট বসতে দেওয়া হয় না। এখানে দুজন এজেন্ট বসেছে, একজন টিএমসির, একজন নির্দল, সেও টিএমসি। দুজন এজেন্ট, কোনো পার্টির এজেন্ট বসতে দেওয়া হয় না। তাই সে এখানে যায়নি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম। আমি বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। গাড়ি ভাঙচুর, লাইভ ফ্রেম দেখো, আমাদের গাড়ি ভাঙচুর। দরকার নেই, আমি বিজেপি কি করছে? বড় হয়ে গেছে সব কিছু। আমি লাঠি নিয়ে আমি লাঠি নিয়ে তৃণমূলের লোকগুলোকে মারবো। এখানে সব বিনাশ করেছে, দেশের সব বিনাশ করেছে। ওদের ইন্টারভিউ না, এখানকার লোকের বক্তব্য আর কি করবে? গাড়ি ভাঙবে। এখানকার লোক কেন এসছে জিজ্ঞেস করুন। হিন্দুপাড়া একটা লোক ভোট দিতে পারেনি সকাল থেকে, এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই তো গুন্ডামি। সন্দেশখালি তৈরি হয়েছে, দ্বিতীয় সন্দেশখালি। দেখে যাক মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম গ্রামে গ্রামে সন্দেশখালি হয়েছে, তার উদাহরণ দেখুন। এখানে সমস্ত ক্রিমিনালরা এখানে ভোট কন্ট্রোল করছে, এই পাড়ার একটাও ভোটার যেতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আমরা শুনে নেব কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এবং শান্তনু সেন। মন্তেশ্বরের টুনলায় আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। বেশ কয়েকজন সাংবাদিক প্রহৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা। সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। টুনলায় 56 নম্বর বুথে শুশুনিয়া অঞ্চলে বিজেপি এজেন্টের প্রথমে মুখ ফাটিয়ে দেওয়া হয়, তারপরে পুলিশ সেখানে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এখন সেই মুহূর্তে ইট বৃষ্টি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে যে কোনোভাবেই হোক অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী, তার সাথে যারা কেন্দ্রীয় বাহিনী ছিলেন, তারা সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করেছে এবং ইতিমধ্যে একজনের গুরুতর আঘাত লেগেছে চোখে। সম্ভবত তার একটা চোখ দৃষ্টিহীন হয়ে যেতে পারে, এরকম আমরা খবর পাচ্ছি। এদিকে দুর্গাপুরের আমরাইয়ে তুমুল উত্তেজনা নতুন করে তৈরি হয়েছে। বিজেপি কর্মীদের মারধর, বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে যান বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং আমরাইয়ে নতুন করে উত্তেজনা এবং আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী সেখানে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পারছি। সরাসরি চলে যাব আমরা সেখান থেকে রয়েছেন অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি ঘটনা ঘটেছে ওখানে?
দেখো 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাই গ্রামে রয়েছি। বর্তমানে যেটা অভিযোগ যে তৃণমূল কর্মী বা বাইক বাহিনী তারা এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। সেই ঘটনার জেরে এখানকার মানুষ তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন। তাদের বক্তব্য যে রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে পারেনি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কিউআরটি টিম, সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারা কিন্তু এলাকাটাকে ঘিরে নিয়েছে, অর্থাৎ কোনোভাবে আর যাতে কোনো ঘটনা না ঘটে। এবং দ্বিতীয়ত স্থানীয় দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোরে তিনি কিন্তু এসছেন। তার যেটা বক্তব্য আমরা কথা বলেছিলাম যে মানুষের ভোটে তারা ভয় পেয়ে গেছে, যে কারণেই তারা কিন্তু বারবার হামলা চালাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ককে ঘিরে সবাই রয়েছেন এবং বিধায়ক কথা বলছেন এবং যে কারণে লক্ষণ ঘোরে রয়েছেন তার সকল সমর্থক তারাও কিন্তু রয়েছেন। আমরা পরিষ্কার বলছি মানুষকে ভোট দিতে হবে, এখানে সংস্কার হতে দিচ্ছি না, হতে দেবো না। বাবু রাস্তায় বেরুন, বিজেপির সঙ্গে আছে, দিলীপ ঘোষ সঙ্গে আছে। কেন হামলা? কেন হামলা? ভয় পেয়ে আতঙ্কিত এখানে মানুষ বেরিয়েছে, মানুষ ভোট বিজেপিকে দিচ্ছে, সেই ভয়ে আতঙ্কিত হয়ে তৃণমূল দেখছে পায়াত বাড়ি চলে যাচ্ছে, সিন্ডিকেট চলবে না, ব্যবসা চলবে না, আতঙ্কিত হয়ে এই কাজ করছে। আমরা বলেছি এটা সংস্কার হতে দিচ্ছি না, হতে দেবো না। মা বন্ধু বলবো রাস্তায় বেরুন, এগিয়ে আসুন। শোনা গেল যে তৃণমূল তারা কিন্তু ভয় পেয়ে গেছে মানুষের ভোটে। এবং দ্বিতীয়ত বলবো যে আরেকদিকে যে পুলিশের বাহিনী কিন্তু রাজ্য পুলিশের বাহিনীর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা কিন্তু আবার সমবেত হতে না পারে, সেই কারণে কিন্তু পুলিশ ডিভাইড করে দিয়েছে। বিধায়ককে একদিকে রাখা হয়েছে আর কর্মী সমর্থকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কিন্তু এখন আর উত্তেজনা নেই, শুধু 2-1 কর্মী সমর্থক আর বিধায়ক রয়েছেন এলাকায়। অর্ণবাংশু, ধন্যবাদ। অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমরা দেখতে পাচ্ছি আমরা সেখানে নতুন করে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই ছবি আমরা সরাসরি দেখালাম আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ রাহা, রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, চন্দন চট্টোপাধ্যায়, অনিন্দ রায়চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে সুদীপের কাছেই আসি। সুদীপ, আমরা যে ছবি দেখছি আজ সকাল থেকে এই বর্ধমান দুর্গাপুরের এবং বিভিন্ন জায়গায় যেভাবে অশান্তি ছড়িয়ে পড়ছে, আমরা এর ঘটনা আমরা দেখলাম। এর আগে দিলীপ ঘোষের গাড়ি, দিলীপ ঘোষের যে কনভয় সেটাকে অ্যাটাক করা হয়েছে এবং সেখানে ইট বৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেলাম যে তৃণমূল কর্মী সে কীভাবে দিলীপ ঘোষকে কার্যত উত্ত্যক্ত করছেন। দেখুন, প্রথমেই আমি বলি যে দিলীপ ঘোষকে সম্পর্কে দিলীপ ঘোষ লাগাতার যে ইনস্টিগেটিং মন্তব্যগুলো করে থাকেন, আপনারা প্রতিক্রিয়াটা দেখাচ্ছেন, ক্রিয়াটাও তো দেখতে হবে। দিলীপ ঘোষ প্রত্যেকটা সভা থেকে একটা ইন্টারভিউতে বসেও তিনি যেভাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা রিয়াকশান হয়েছে। এবং আপনাদেরই প্রতিনিধি দেখাচ্ছেন যে আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন না, তৃণমূলকে মারবো বলে লাঠি নিয়ে দাঁড়িয়েছি। কারা গাড়ি ভেঙেছে সেটা আমার মনে হয় তদন্ত করে পরিষ্কার সামনে ছবিটা আসা দরকার রয়েছে। দেখুন, টিএমসির তো লড়বার মতো আর কিছু নেই। বাংলার মানুষ জেনে গেছে টিএমসির হাতিয়ার এখন পুলিশ, গুন্ডা ও সরকারি আধিকারিকরা। আপনারা জানেন যে চোপড়াতেও হচ্ছে এই ঘটনা, যে শেখ শাহজাহানের মডেল কালকের পর থেকে ফেল করেছে। তো আজকে ওরা অন্য মডেল দাঁড় করানোর চেষ্টা করছে, যে বিজেপির নেতা, বিজেপির প্রার্থীদেরকে রাস্তায় আটকাও, সংখ্যাগরিষ্ঠ ভোটার যারা সেখানে আটকাবার পর এইভাবে ভোটটা করো। আজকে হুমায়ুন কবির কি বলেছেন? উনি দিলীপ ঘোষের কথা বলছেন, লজ্জা হওয়া উচিত। আজকে আবু তাহের বলছে, আগের দফাতে বলেছেন এটা খতরনাক জেলা, মুর্শিদাবাদ কেউ কাউকে মানে না, কি হবে আমি জানি না। মানুষকে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করবার চেষ্টা করেছে। আমরা জানি ইসি যখন নির্দেশ দেয় থানাগুলোতে, এসপিদের নির্দেশ দেয় যে ওয়ারেন্টসগুলো, ডিউ ওয়ারেন্টসগুলো এক্সিকিউট করবার জন্য, সেগুলো করা হয় না। আজকে কৃষ্ণনগরের 24-25 নম্বর ওয়ার্ডে পলাশ প্রকাশ দুই ভাই গুন্ডা ওয়ারেন্ট আছে, তারা খুলে আম তৃণমূলের হয়ে ভোট করছে। তো গুন্ডাদের আজকে চিরুনি তল্লাশি হয় না, বোমা পিস্তল উদ্ধার হয় না। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়, আমি চন্দনদা এবং অনিন্দর কাছেও আসবো। একটা ছোট্ট বিরতিতে যাব, তার আগে বিরতির আগে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, ভোট দিন, গণতন্ত্রের ভিত মজবুত করুন, ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠান আপনার নাম, কেন্দ্রের নাম সহ আপনার ছবি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আরও একবার আপনাদের আবেদন করব, ভোট দিন, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুন, দেশের গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করার এই প্রক্রিয়ায় সগর্বে অংশগ্রহণ করুন সব ভোটারদের কাছে জি 24 ঘন্টার আবেদন।
আমরা যেটা খবর পাচ্ছি, মন্তেশ্বরে দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি, আমরাইয়ে উত্তেজনা এবং বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পুলিশের বচসা, এই 3 ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। সরাসরি চলে যাব নির্বাচন কমিশন দপ্তরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, দেখো মপিয়া, দিলীপ ঘোষের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অত্যন্ত বড় আকার ধারণ করেছে বলা যেতে পারে। কারণ একেবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সিইওকে ফোন করা হয় এবং আরিজ আফতাবকে ফোন করে জানতে চাওয়া হয় যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল। কারণ তুমি জানো যে সিইও দপ্তরের মতো একই রকমভাবে জাতীয় নির্বাচন কমিশন তারাও কিন্তু মিডিয়া মনিটরিং করেন এবং মিডিয়াতে যে ছবি দেখানো হচ্ছে, সেখানে যেভাবে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ছেন বা যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে, সেই ঘটনা একেবারে সরাসরি টিভি মনিটরিংয়ের মাধ্যমে দেখার পর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সিইওর কাছে ফোন করে জানতে চাওয়া হয় যে ঠিক কী ঘটনা ঘটেছে এবং অবিলম্বে যাতে সেখানে শান্তি ফিরিয়ে আনা যায় সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্যও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিকবার ফোন আসে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেখানে জানতে চাওয়া হয় প্রত্যেকটি ঘটনা ধরে ধরে, যেমনটা তুমি বলছিলে যে অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে বা বুথের ভেতরে একজন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ ওই বুথে একজন ভোটারদের নিয়ে গিয়ে বারবার ভোট দিচ্ছিলেন। এই প্রত্যেকটি ঘটনা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেখার পর সঙ্গে সঙ্গে সিইওর কাছে ফোন আসে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হয়। সবথেকে বড় বিষয়টা যেমনটা তোমাকে বললাম সেটা হচ্ছে দিলীপ ঘোষের ইস্যু কিন্তু ভালো চোখে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন এবং 4র্থ দফায় যেরকমভাবে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে সেটা নিয়েও কিন্তু বারবার দিল্লি থেকে ফোন আসছে। অর্থাৎ তুমি যেমনটা জানো যে আগের যে 3টে দফায় মোটামুটিভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল, 4র্থ দফায়ও যাতে অশান্তি না হয় সেটাই নির্বাচন কমিশন চেয়েছিল, কিন্তু এবারে বেশ কিছু বুথের বাইরে বিক্ষিপ্ত ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কমিশন বারবার ফোন করছে দিল্লি থেকে এবং জানতে চাইছে যে কী ঘটনা ঘটছে, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতপা, ধন্যবাদ। সুতপা সেন আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন নির্বাচন কমিশনের অফিস থেকে। এখন সরাসরি চলে যাব বনগাঁয়, যেখানে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন এলাকা বনগাঁটা খুব কনজেস্টেড ছিল, এখন কি একটু ল্যান্ড পোর্ট করে একটু পরিষ্কার হয়েছে, কিন্তু একটা কষ্ট হচ্ছে, যেটা আমি শুনেছি আমার লোকাল রিপোর্ট, মুটেওয়ালা যারা কাজ করত এবং ছোট ছোট গাড়ি, তাদের একটু অসুবিধে হচ্ছে, যেহেতু ওই ল্যান্ড পোর্টটা দিয়ে বড় বড় গাড়ি চলে যাচ্ছে। এতে আমাদের রাজস্ব বাড়ছে, গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে, এটা যেমন ঠিক, সাথে সাথে 40-50 হাজার মানুষের কথা আমরা তো উড়িয়ে দিতে পারি না। আমি নির্বাচনের পর বিশ্বজিৎ যদি নির্বাচনে যেতে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বিশ্বজিৎ, গোপাল, নারায়ণ আর মমতাবালা ঠাকুর আমরা একসাথে বসে এমন কিছু সিদ্ধান্ত একটা নেব যাতে এটাও বন্ধ না হয়, অথচ গরিব লোকগুলোকে কাজে লাগানো যায়, তাদেরও যাতে কাজে লাগানো যায়। তারাও তো আমাদের ঘরের ভাই বোন, তারা কি খেয়ে থাকবে, তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে, এটা আমি মনে করি। আপনারা জানেন আজকের যে নির্বাচনটা হচ্ছে, এটা বাংলার আমার নির্বাচন নয়, যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস, এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছেন, আবার 3য়বার এসছেন। আমার ভাই বোনেরা যে ঢাক পেটায়, সেই ঢাক পেটাতে নয়, মিথ্যে কথা বলার ঢাক পেটাতে। কাগজ খুললেই দেখবেন, টিভি খুললেই দেখবেন, ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি, নো গ্যারেন্টি। ওই গ্যারেন্টিটাই হচ্ছে 420। একবার বলে গিয়েছিল 15 লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে, 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, কি মা বোনেরা, 5 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে,
সন্দেশখালীর মা বোনদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি, একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না। মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে, তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয় যে তপশিলীদের ওপর অত্যাচারে নাম্বার 1 ইন ইন্ডিয়া। এটা মধ্যপ্রদেশ নয়, এটা রাজস্থান নয়, এটা বাংলা। বাংলা বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রামমোহনের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, এটা হরিচাঁদ ঠাকুরের বাংলা, এটা আমাদের রাজবংশীদের বাংলা, পঞ্চানন বর্মার বাংলা, বিরসা মুন্ডার বাংলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা। মনে রাখবেন, এই বাংলায় অনেক মানুষ, অনেক ধর্ম, অনেক সংস্কৃতি, অনেক স্রোত। মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন? সব ঘরে জল পৌঁছে দেবেন। আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে, আর নাম পায়নি খুঁজে। সে তার মাকে বলছে, চল মোদিকে ভোটটা দিয়ে আসি, আমার বাড়িতে জল দিয়েছে, ঘেঁচু দিয়েছে। উনি জলটা দেয়নি, জলটা আমরা দিয়েছি। এই জলে 70% টাকা এবং জমি এবং মেনটেনেন্স রাজ্য সরকার করে। মোদিবাবু কিচ্ছু করেনি, মিথ্যে কথা বলছেন। গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান। এটা ভুল না ঠিক? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের, তার মানে গ্যারেন্টি 420। বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস। গ্যারেন্টি 420। আমরা দিচ্ছি বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। গল্প করে যাচ্ছে, গল্পটা কি বলুন তো? দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে, এটা ভানুর কমিক। তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে, তার বউ জানে, তাই তার বউ বলে, দেখো তুমি এত মিথ্যে কথা কইও না, আমার লজ্জা লাগে। তখন ভদ্রলোক বলেছেন, আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইছো, তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেবো। এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে। তো একটা পরিবার বলছে, জানেন তো আমি একটা বড় বাঘ মারছি। তখন পরিবারটা জিজ্ঞেস করেছে, এত বড় বাঘ? তার ল্যাজ কত বড়? বলে 12 হাত লম্বা ল্যাজ হইব। 12 হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন? আমার স্টেজের থেকেও বড় ল্যাজ। তাহলে বাঘটা কত বড়? মাঠটার সমান। তখন ওর বউ খক করে কেসেছে। তখন বলছে, মাপি টাপি নাই, 10 হাত হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। তখন বলছে, 7-8 হইব। তখন ওর বউ আবার কেসেছে। তখন ও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি না। তা মোদি গ্যারেন্টি হচ্ছে 420 গ্যারেন্টি, নো গ্যারেন্টি। 15 লক্ষ টাকা দেয়নি, বিনা পয়সায় গ্যাস দেয়নি, বিনা পয়সায় চাল দেয়নি, বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি। টিভি খুললেই ছবি। 100 দিনের কাজ করেছে গরিব লোকেরা, টাকা দেয়নি 3 বছর।
টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। টাকাটা কি দয়া করে দেয়? না। আপনারা জেনে রাখুন, এখন একটাই ট্যাক্স কালেকশন হয়, সেটাকে জিএসটি ট্যাক্স বলে। আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয়। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয়। নিয়েছে কত বাংলা থেকে? 5 বছরে 6,84,000 কোটি টাকা। আর দিয়েছে কত? 4 লক্ষ সামথিং দিয়েছে, মানে 1,64,000 কোটি টাকা দেয়নি। তাছাড়াও 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। আর বড় বড় কথা বলে 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না। মানেটা কি? তুমি আর থাকলে তো, আপনি তো থাকছেন না। ভোট যা হয়ে গেছে, এবং আজকেও 97টা কেন্দ্রে সম্ভবত ভোট আছে, তার মধ্যে বাংলার 10 জায়গায় ভোট আছে। জানেন, আমরা ধরে ফেলেছি। ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল। ভোট দিন, গণতন্ত্রের ভিত মজবুত করুন। ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠান আপনার নাম, কেন্দ্রের নাম সহ আপনার ছবি। সন্দেশখালী নিয়ে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতাদের ওপর যেভাবে গণধোলাই হয়েছে, একই পরিণতি হবে অভিষেকের। সন্দেশখালীতে 1 লক্ষ ভোটে লিড পাবেন রেখা পাত্র। সন্দেশখালী থেকে আজ বিকেল থেকেই খবর পাবেন হুঁশিয়ারি বিরোধী দলনেতার। তৃণমূল তো ওখানে নেই, শূন্য হয়ে গেছে। আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ মানে তৃণমূল। এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিশটা হয়েছে না, এর পিছনে যেমন ভাইপোর মস্তিষ্ক প্রসিদ্ধ আছে, বসিরহাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসডিপিও আমি, দুজন ইনভলভ। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক। সন্দেশখালী নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা তোপ তৃণমূলের। এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী লিখেছেন, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিকেলের মধ্যে কি করবেন আপনি সন্দেশখালীতে? খুন করবেন তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতাকে? এর প্রেক্ষিতে কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন? সন্দেশখালীতে যদি একজন তৃণমূল কর্মীর কিছু হয়, আজকের পর তার দায় বিরোধী দলনেতার। এক্স হ্যান্ডেলের তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। আমি প্রসেনজিতের কাছে খুব সংক্ষেপে এই প্রসঙ্গে আসবো। সন্দেশখালী নিয়ে সরাসরি আবার টাইমলাইন বেঁধে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বলছেন আজ বিকেল থেকেই খবর পাবেন, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হচ্ছে। বলছে একজন তৃণমূল কংগ্রেস কর্মীর যদি কিছু হয়, তার দায় বিরোধী দলনেতার। দেখুন, সন্দেশখালীতে যত দিন যাচ্ছে শাসক দল চেষ্টা করছে সন্দেশখালীটাকে ধামাচাপা দেওয়ার, কিন্তু গতকাল রাত্রে পুলিশ যেভাবে মহিলাদের বাড়ি ঢুকে বলা নয় কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যেভাবে রেড করেছে বাড়ি বাড়ি, তার জন্য সন্দেশখালীর মা বোনেরা আবার নতুন করে তাদের সম্ভ্রম বাঁচানোর লড়াইয়ে নামবে। সুদীপ একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে স্টিং অপারেশনটা হয়েছে তার সঙ্গে পুলিশও জড়িত। না, এটা তো সরাসরি তিনি জেলার যে উচ্চপদস্থ আধিকারিক তাদের নাম করে বলছেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের এই যে গণপিটুনির ছবি দেখছেন, এই গণপিটুনির ছবি আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম।
বিজেপি বুলডোজারের রাজনীতির কথা বলে, আজকে বাংলায় এই বুলডোজারের রাজনীতি ওরা প্রমোট করতে চাইছে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলো রুখবো, এবং এই গুন্ডাবাজ দল বিজেপি তারা যেভাবে তৃণমূলকে পিছিয়ে গেছে, মায়েদের নিয়ে রাজনীতি করেছে, মায়েদের আঁচল বিক্রি করেছে 2000 টাকা দিয়ে, মায়েদের আঁচল বিক্রি করেছে 2000 টাকা দিয়ে। গোটা সন্দেশখালী নিয়ে ঘটনাক্রম যে নিত্য নতুন মাত্রা পাচ্ছে এবং আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমি এটা বুঝতে পারছি না যে শুভেন্দু অধিকারী বা বিজেপি এই ভিডিওটার ফরেন্সিক টেস্ট করাচ্ছে না কেন। দুটো ভিডিও সামনে আছে, বিজেপির কাছে সমস্ত কেন্দ্রীয় সংস্থা আছে, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে ভিডিওটা ঠিক না ফেক। দ্বিতীয় কথা, প্রসেনজিৎ বাবু আপনি যখন বলছিলেন তখন আমি বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে 4 জুনের পর শুভেন্দু অধিকারীর চারপাশে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী না থাকলে ওনার কি পরিণতি হবে সেটা উনি আগে ভাবুন, তারপর তো উনি বিভিন্ন লোককে হুমকি দেবেন। এবং তৃতীয় কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু গতকাল যখন এসছেন পশ্চিমবঙ্গে কোনো প্রচারে রেখা পাত্রর নাম একবারও করেননি। উনি সাধারণত যে ধরনের প্রচার করেন উনি একই কথা বারবার বলতে থাকেন, বারবার মঙ্গলসূত্র কথা বলেন, এখানে একবারও বলেননি। আর যদি আপনি গোটা রাজনৈতিক কার্যক্রম দেখেন তাহলে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আজকে যখন সারাদিনে এইসব পলিটিক্যাল ভায়োলেন্সের প্রশ্ন আসছে তখন কেন্দ্রীয় বাহিনী কি করছিল? কেন্দ্রীয় বাহিনী কেন মন্তেশ্বরে ব্যবস্থা নেয়নি, কেন বহরমপুরে ব্যবস্থা নেয়নি, তারা কি করছিল? আমি উত্তর নেব খুব সংক্ষেপে প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, দেখুন, আজকে ভোট মেশিনারিটা থাকে রাজ্যের হাতে, রিটার্নিং অফিসার থেকে শুরু করে সরকারি আধিকারিক, ভোট কর্মী, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার। তো আজকে ইসির নির্দেশ শুনুন, যে ছেলেটা সন্দেশখালীতে র্যাঙ্ক করেছে, প্রদীপ মণ্ডলের ছেলে, বিতাড়িত হতে হয়েছিল, তার জন্য বলবো তার বাবা এবং দুই কাকা তিনজনকে খুন করে ভাসিয়ে দেওয়া। সন্দেশখালীতে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো শুধু মা বোনেদের উপর যেমন হয়েছে, বাবা ভাইদের উপরেও তো হয়েছে। অপরাধ যা হয়েছে, অন্যায় যা হয়েছে সেটা পিছনে চলে যাচ্ছে। অপরাধ কে করেছে, কোথায় করেছে, এই নিয়ে ঝগড়া চলছে। আর এটা তো সত্যি কথা যে বিজেপি গোটা দেশ থেকে হেরে যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে টিয়া পাখি নিয়ে বসতেই হবে, এখন থেকেই বোঝা যাচ্ছে। প্রত্যেক দিন একটা করে ডেট দেওয়া ছাড়া ওনার মনে নেই যে উনি তো বিধানসভায় উপস্থিত ছিলেন যখন নিরাপত্তা সর্দার 2013 সাল থেকে এই কথা বিধানসভায় বলছিলেন, তখন বিধানসভার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? 2013 সালে শুভেন্দু অধিকারী বিধায়ক ছিলেন না, তৃণমূল কংগ্রেসে ছিলেন। আপত্তি করা উচিত ছিল যে কাজ করছে, আপত্তি করা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা সমস্ত আপডেটস নিয়ে ফিরবো। শুধু বিরতিতে যাওয়ার আগে আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, ভোট দিন, গণতন্ত্রের ভিত মজবুত করুন। ভোট দিয়ে সেলফি পাঠান আমাদের, আমরা দেখাবো আপনার ছবি। স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠান আপনার নাম, কেন্দ্রের নাম সহ আপনার ছবি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।